দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে বসে আমাদের আজকের লাইভটি এখন দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখবেন, সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন, আপনাদের প্রতি রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিকতা। আজকে নির্ধারিত সময়ের বেশ একটু পরে আমি আপনাদের সামনে লাইভে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। দুই তিনটা বিষয় নিয়ে আজকের আমি একটু আলোকপাত করতে চাচ্ছি। তার ভিতরে একটা হচ্ছে যে ভারতীয় মিডিয়াগুলো, সরকার তো আছেই, যেমন আছে, ভারতের সরকার এবং মিডিয়া একত্রে বাংলাদেশের উপরে এমন ভাবে প্রোপাগান্ডাগুলো তারা ছড়ায় এবং তৈরি করে যাতে জাতিগতভাবে আমাদের ভিতরে একটা বিভক্তি তৈরি হয়। এমন বহু সাবজেক্ট আছে যে তারা মিথ্যা কথাগুলো বলে, মিথ্যা প্ররোচনাগুলো করে। এগুলো করার প্রেক্ষিতে একটা জিনিস হয়, আমাদের নিজেদের ভিতরে মারামারি, হানাহানি, গুতাগুতি এগুলো তৈরি হয়। এখন আরো একটা বিষয় আছে, এই মারামারি, হানাহানি সবকিছু তৈরি করার পরে আরো একটা জিনিস হয়, সেটা কি? তারা তাদের স্বার্থটা এই আমাদের ভিতরে বিভক্তি তৈরি করার পরে তারা তাদের স্বার্থটা আদায় করে নেয়। ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিভক্তি, কেউ হচ্ছে চেতনার পক্ষে, কেউ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে, কেউ বলে স্বাধীনতার পক্ষে। ওয়ারাস মুক্তিযুদ্ধ, চেতনা এবং স্বাধীনতা এই কথাগুলো যারা বলে তারা সবাই ভারতের পাচাটার পক্ষে। এই কথাটা কেউ মুখ থেকে স্বীকার করে না, বা করার মতো হ্যাডাম তাদের নাই, তারা মিথ্যা কথা বলে যায়। এখন আজকের আমি এই সাবজেক্টে কেন পিক আপ করলাম? দুইটা কারণে। নাম্বার ওয়ান, গত সপ্তাহে সবচেয়ে আলোচিত বিষয় ছিল পাকিস্তানের একটা শিপ, পণ্যবাহী একটা শিপ বাংলাদেশে এসছে। এখন ভারত যখন আমাদেরকে পেঁয়াজ দেয় না, পাকিস্তান দিছে। ভারত যখন আমাদেরকে চাল দেয় না, পাকিস্তান দিছে। এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে ভারত যখন রিফিউজ করছে আমাদেরকে দিতে, পাকিস্তান দিছে। তখন চেতনাধারীরা, স্বাধীনতার ধ্বজাধারী যারা তথাকথিত, তারা বা অন্য কেউ এ বিষয় নিয়ে কথা বলে নাই। এখন পাকিস্তানি একটা শিপ যখন বাংলাদেশে এসে পৌঁছেছে, এই নর্তকীতে ভারতের মিডিয়া কাপড় খুলে রাস্তায় দাঁড়াইছে, পাকিস্তানের শিপের মধ্যে কইরা অস্ত্র আসছে, পাকিস্তানের শিপের মধ্যে কইরা নিউক্লিয়ার ওয়েপন আসছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা দরকার, আমি কথা বলবো। আরো একটা কথা আমি অ্যাড করব, বাংলাদেশের কিছু লোকজন আছে, স্পেশালি ভারতীয় পাচাটা লোকগুলো, তারা বলে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে 71 সালের জন্য, নতুবা পাকিস্তানের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ থাকবে না। এ ধরনের কথাবার্তাগুলো যারা বলে, আমি তাদের উদ্দেশ্য করে কয়েকটা কথা বলতে চাই। পৃথিবীর বিভিন্ন দেশের থেকে বিভিন্ন দেশ স্বাধীন হয়েছে। ব্রিটেনের কাছ থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আমি ব্রিটিশদের রানী অথবা রাজা অথবা ব্রিটিশদের কোনো মুখপাত্র তাদের কাউকে বলতে শুনি নাই যে আমরা 200 বছর 400 বছর ভারতের উপরে যত জুলুম করেছি, অত্যাচার করেছি, ধর্ষণ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, এর জন্য আমরা মাপ চাই। একবারও শুনি নাই, একবারও শুনি নাই। এবং ফ্রান্সের কাছ থেকে আফ্রিকার বহু দেশ স্বাধীনতা পেয়েছে। আমি একবারও ফ্রান্সকে, মানে ওই দেশগুলোকে বা ফ্রান্সকে বলতে শুনি নাই যে তারা বলছে ও আমরা ফ্রেঞ্চ সরকারের পক্ষ থেকে মাপ চাচ্ছি, আমাদেরকে মাফ করে দাও, আমরা তোমাদেরকে জুলুম করছি, অত্যাচার করছি, তোমাদের জিনিস ডাকাতি করছি, তোমাদেরকে ধর্ষণ করছি, তোমাদের উপরে আমরা ইনজাস্টিস করছি, আমরা এখন মাপ চাই। আমরা এই পাকিস্তানের মাপ চাওয়া কথাটাকে ভারতরা আমাদের উপরে চাপায় এবং আমরা বলদেরা এই কথাটাকে কোরআনের আয়াত মনে কইরা বলি পাকিস্তানকে মাপ চাইতে হবে। আমি
পৃথিবীতে এমন কোন দেশের স্বাধীনতার কথা জানি না যে অন্য দেশ যারা দখলে ছিল তারা মাপ চাইছে, আমার ধারণা নাই। আমাকে কেউ যদি শিখাতে চান, আমাকে কেউ শেখাতে পারে। 2 নম্বর বিষয় আমি কথা বলতে চাই, 1972 সালে বাংলাদেশের যে সংবিধান তৈরি করা হয়েছিল, এই সংবিধান তৈরি করার আগে পাকিস্তানের সংবিধান ডিসলভ করার পূর্বে আওয়ামী লীগ অথবা মুজিব শেখ বাংলাদেশ কি গণভোট দিয়েছিল, জনগণের রায় দিয়েছিল যে আমরা সংবিধানের পরিবর্তন করব? তারা করে নাই। তাহলে কি করেছে তারা? জনগণের ম্যান্ডেট ছাড়া স্রেফ আওয়ামী লীগের ইচ্ছায়, স্রেফ ভারতের ইচ্ছায় একটা সংবিধান প্রণয়ন করা হয়েছে। জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। এখন এই মুহূর্তে আমরা সংবিধানের অ্যামেন্ডমেন্ট চাচ্ছি, সংবিধানের পরিবর্তন চাচ্ছি, কিন্তু একটা জিনিস এখনো করা হয় নাই, জনগণের কাছ থেকে পারমিশন নেওয়া হয় নাই, জনগণকে জিজ্ঞাসা করা হয় নাই আপনারা কি সংবিধানের অ্যামেন্ডমেন্ট চান, রিভিউ চান, নাকি পরিবর্তন চান। এখনো করা হয় নাই। আমরা এখনো বসে আছি। মুজিব শেখ কি করেছে, 71 সালে আমরা কোথাকার কোন গাছে উঠেছি, এগুলো নিয়ে আমরা এখনো বসে আছি। এই বিষয়গুলো নিয়ে আমি যদি কথা বলতে যাই, আমি অনেক লোকজনকে জিজ্ঞাসা করি এই বিষয়ে আপনারা কি এসে আমার সাথে কথা বলবেন? সবাই বোদ্ধা, সবাই শিক্ষিত, সবাই অভিজ্ঞ, কিন্তু যে মুহূর্তে বলি আসুন এই বিষয় নিয়ে কথা বলি, তাদের চিত্ত শুকায়া যায়। কেন আমার ধারণা নেই। However, আমি জাস্ট একা একা আপনাদের সাথে কথা বলি আজকের আলোচনা করার জন্য। আমি 2 জন ব্যক্তি, আরো 4-5 জনকে আমি বলেছি, এই মুহূর্তে আমার সাথে 2 জন মানুষ রয়েছেন, তারা বাংলাদেশের সংবিধান নিয়ে, ভারতের প্রোপাগান্ডা নিয়ে, বাংলাদেশের সচেতনতা নিয়ে তারা বহু বিষয় তারা বিভিন্ন সময় কথাবার্তা বলেছে। একজন হাজী মোহাম্মদ ইসলাম এবং অন্যজন উই আর দ্য পিপলের ডিরেক্টর অফ অপারেশন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট নিরু এস নীরা। আসুন আমরা আমাদের অতিথিদেরকে স্ক্রিনে নিয়ে আসি। নীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। এই শোতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আমি যে আপনি সময় করে আমাদের সাথে যোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হাজী মোহাম্মদ ইসলাম 11th আওয়ারে আমি হঠাৎ করে বললাম যে ইসলাম ভাই আসেন, এই মুহূর্তে আমার একটু কথা বলতে ইচ্ছা করে বাংলাদেশের কয়েকটা বিষয় নিয়ে। আপনি অতি দ্রুত রেডি হয়ে একেবারে 16 বছরের যুবকের মতো হাজির হয়ে গেছেন। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে আপনি আমাদের সাথে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জেকব সাহেব, আমিও আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। আমি অপেক্ষায় থাকি এরকম কোনো ডাক পড়ে কিনা দেশের ক্রান্তি লগ্নে কিছু কথা বলার জন্য। যখন দেশের বিভিন্ন টকশোতে, টেলিভিশনে আমাদের সকল বুদ্ধিজীবীরা বিভিন্ন বিষয়ের উপরে ভুল মিথ্যা ব্যাখ্যা দেয়, তখন রক্ত টকবক করে, তখন খুঁজি কোনো টকশো পাই কিনা কিছু বলার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। এবং বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা যারা এই রাত করে অপেক্ষায় আছেন এই কথা শোনার জন্য, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ইসলাম ভাই, আমি আপনার কাছ থেকে শুরু করব। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের তথাকথিত স্বাধীনতার পরে একটা সংবিধান প্রণয়ন করা হয়। বিশ্বের যে কোনো দেশের সংবিধান প্রণয়নের আগে জনগণের কাছ থেকে তারা একটা গণভোটের মাধ্যমে ম্যান্ডেট চায়। 1971 সালের 16 ডিসেম্বরের পর থেকে 72 সালের সংবিধান করা পর্যন্ত একবারও জনগণের মতামত নেওয়া হয় নাই, একটা গণভোট দেওয়া হয় নাই, জনগণের ম্যান্ডেট নেওয়া হয় নাই, কিন্তু তারা একটা সংবিধান রচনা করেছিল। এবং এরপরে জনগণের ম্যান্ডেট ছাড়া প্রত্যেকটা সরকার জনগণের পরিবর্তন এনেছে, সংবিধানের পরিবর্তন এনেছে, সংবিধানে অ্যাড করেছে, সংবিধান থেকে বাদ দিয়েছে, এই করেছে সেই করেছে, অবৈধভাবে করেছে, কিন্তু একবারও ম্যান্ডেট নেওয়া হয় নাই। এখন আবার বিতর্ক তৈরি হয়েছে, আমরা কি সংবিধানটার
পুরোপুরি পরিবর্তন চাই নাকি অ্যামেন্ডমেন্ট চাই? আমরা কি কিছু জিনিস খসড়ার মধ্যে আবার কিছু অ্যাড করতে পারি কিনা, কোনো কিছু বাদ দিতে পারি কিনা, এগুলো নিয়ে আলোচনা করছে। কিন্তু একটা জিনিস এখনো তৈরি করা হয় না, যে একটা গণভোট দিয়ে আমরা জনগণের ম্যান্ডেট নেব কিনা। আমি এই বিষয়টা নিয়ে গণভোটের মাধ্যমে আমি দুইটা জিনিস চাই। এক, সংবিধানের পরিবর্তন আমরা চাই কিনা। দুই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি রেগুলার সরকার হিসাবে পুরোপুরি দায়িত্ব নেয়, চুপ্পুকে সরাই দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করা হয়, এই ব্যাপারে একটা গণভোট দেওয়ার অত্যন্ত প্রয়োজনীয়তা আমি অনুভব করছি। একই সাথে দুইটা গণভোট, একটা গণভোটের মাধ্যমে দুইটা রায় জনগণের কাছ থেকে নেওয়া উচিত। এই ম্যান্ডেটটা সম্পর্কে আমি আপনার কাছ থেকে প্রথম শুনবো। হাজী ইসলাম। জ্যাকব সাহেব, আমি আমার কথা বলার শুরুতেই আমি আপনার একটা শব্দ উচ্চারণের প্রতিবাদ করছি। সেটা আপনি বলছেন তথাকথিত স্বাধীনতা। এটা তথাকথিত স্বাধীনতা নয়, এটা রিয়েলি স্বাধীনতা। তবে একটা দেশের স্বাধীনতা আমরা এনে দিয়েছিলাম, কিন্তু জাতিকে আমরা স্বাধীনতা দিতে পারিনি। এই জাতি স্বাধীনতা পেয়েছিল আবারও কিছু মুক্তিযুদ্ধের পক্ষের সেনাবাহিনীর প্রচেষ্টায়। 1975 সালের 15ই আগস্ট এই জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিল, কিন্তু সেই স্বাধীনতাটা ধরে রাখতে পারেনি আমাদের এই কি বলে রাজনীতিবিদেরা। এখন সংবিধানের কথা বলছেন, যারা ম্যান্ডেট পেয়েছিল তারা পেয়েছিল পাকিস্তানের ম্যান্ডেট। পাকিস্তানের ম্যান্ডেটের উপরেই শেষ পর্যন্ত এই বাংলাদেশ স্বাধীন হলো। যেহেতু একটা দেশ স্বাধীন হয়ে গেছে, সেই দেশটা পরিচালনা করার জন্য একটা সংবিধানের প্রয়োজন। তড়িঘড়ি করে একটা সংবিধান করা হয়েছে। এখানে ভারতকে দোষারোপ করে লাভ নেই, কারণ এটা আমাদের একটা স্বাধীন দেশ। একটা স্বাধীন দেশে চলতে হলে একটা সংবিধানের প্রয়োজন আছে। এটা একটা তড়িঘড়ি করে একটা সংবিধান করেছে। সেই সংবিধানটাও আওয়ামী লীগেরই মুখপাত্র ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করেই সেই সংবিধানটা তৈরি করেছিল। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগের পরে আরো কয়েকটা সরকার পার হয়ে গেছে, তারাও এই সংবিধানটাকে ধুয়েই পানি খেয়েছে। কখনো কখনো তাদের প্রয়োজনে সেখানে কিছু সংযোজন এবং বাদও দিয়েছে। তো আমি বলি, এই সংবিধান এখন যেটা আছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার যেই সংবিধানের উপরে ভিত্তি করে আছে, এটা কোনো সংবিধান নয়। এই সংবিধানটা দর্শিত হতে হতে এটা একদম অপবিত্র হয়ে গেছে। এটাকে সংস্কার করার আর কিছু নেই। এটাকে একদম নতুন করে বাংলাদেশের একটা সংবিধান রচনা করতে হবে। এখন আমাদের দেশের রাজনীতিবিদেরা বলে এই অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার নাই সংবিধান রচনা করার। কেন থাকবে না? রাজনৈতিক দলগুলি যখন ক্ষমতায় আসে, বড় জোর 55% লোকের সমর্থনে ক্ষমতায় এসে তারা যা খুশি তাই করতে পারবে। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের 95% লোকের সমর্থনে তারা ক্ষমতাসীন। সুতরাং তারা যা খুশি তাই করে যেতে পারে দেশের কল্যাণে, তাদের নিজের কল্যাণে নয়। আমি মনে করি এই সংবিধানকে ছুঁড়ে ফেলে আবার নতুন সংবিধান রচনা করে এই সংবিধানের আলোকে বাংলাদেশ চলবে। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তারা যদি মনে করে না এই সংবিধান তারা রাখবে না, এটা তাদের বিষয়। কিন্তু প্রথম তারা এই নির্বাচনে যেতে হলে একটা নতুন সংবিধানের অধীনে তারা নির্বাচন করে ক্ষমতায় আসতে হবে। ধন্যবাদ। নীরা, আমি আপনাকে সেম প্রশ্নটা করব। ইসলাম সাহেবের কথার জবাবে আমি তথাকথিত স্বাধীনতা শব্দটা এজন্য ব্যবহার করেছিলাম যে স্বাধীনতার পরপর 1971 সালের 16ই ডিসেম্বরের পরপরই শেখ মুজিবের অনুমতি ছাড়াই অনুপস্থিতিতে ভারত বাংলাদেশের তথাকথিত 4 নেতাকে বাধ্য করেছিল 25 বছরের দাসত্ব চুক্তি স্বাক্ষর করতে। তো 25 বছরের দাসত্ব চুক্তিটা নিয়ে আপনি দেশটার পুরো স্বাধীনতার কথা ইসলাম সাহেব দাবি করতে পারেন না, এক। আর দুই, সাংবিধানিক ব্যাপারে আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে একমত। নিরুনিরা, আমি আপনার কাছে একটা ব্যাপারে আমি জানতে চাইব, সেটা হচ্ছে ইসলাম সাহেব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট বলেছে, 3 থেকে 5%, 10%-এর
ভোট নিয়ে অবৈধভাবে একটা সরকার যদি 16 বছর দেশের উপরে শাসনের নামে শোষণ করতে পারে, সেখানে 95% সমর্থন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার কেন সংবিধানের পরিবর্তন করতে পারবে না, অ্যামেন্ডমেন্ট করতে পারবে না? ইসলাম সাহেব বলেছে সংবিধানকে ধর্ষণ করতে করতে এটাকে অপবিত্র করে ফেলেছে, এটাকে আর সংস্কার করার কিছু নাই, এটাকে বাদ দিতে হবে। এই বিষয়টার উপরে আপনার মতামত কি? আপনার কি মনে হয় নিরুনিরা? জি, থ্যাংক ইউ জেকব ভাই। আমি এতক্ষণ ইসলাম ভাইয়ের কথা শুনেছি, তবে এই যে স্বাধীনতা কথাটা যে আমরা বলি এবং বলতে বলতে বর্তমানে যে অবস্থায় এসে আমরা পৌঁছেছি, যদি আমরা সেই 71-এ ফিরে যাই, তখন দেখেন যে স্বাধীনতার কথা আপনারা বলছেন এবং এই যে 4 নেতাকে দিয়ে যে পেপার সাইন করা হয়েছিল, যেই দাসত্ব চুক্তিটা সাইন করা হয়েছিল, এবং এটা কি পরবর্তীতে জনগণের কোনো ম্যান্ডেট নেওয়া হয়েছিল? জনগণকে কি বলা হয়েছিল যে আমরা এটা করে আসছি? তখন তো কন্ট্রাডিকশন ওইটা নিয়েও ছিল। কিন্তু তখন যদি 7 কোটি মানুষ হয়ে থাকে আর এখন যদি সেই 20 কোটি মানুষ হয়ে থাকে, আপনার তো কম্পেয়ার করতে হবে সেই 7 কোটি এবং 20 কোটি মানুষের কথা। এবং তখন যে দাসত্ব চুক্তিটা যে সাইন করা হয়েছিল, সেটা কাদের পক্ষে হয়েছিল, কে করিয়েছিল, কাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা হয়েছে, সেটা তো বাংলাদেশের জনগণকে অদ্যাবধি পর্যন্ত জানতে দেওয়া হয়নি। তো এই যে বিষয়গুলো যে পর্যায়ক্রমে আমাদের দেশে হয়ে আসছে, কিন্তু এটার জন্য কে প্রোটেস্ট করেছে? কখনই কোনো প্রোটেস্টটা আসছে সামনে যে না, তোমরা যে চুক্তিটা সাইন করেছো এটা আমরা মানি না, এবং এটা আমাদের বাংলার 100% জনগণের, যদি একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ হয়, তাহলে প্রতিটা মেম্বারের জানা দরকার যে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতার পর আমরা এই জিনিসগুলো বাংলাদেশে পেয়েছি। আজকে পর্যন্ত আমরা বাংলাদেশিরা কি দাবি করতে পারবো, কি বলতে পারবো যে সে 71-এ যেটা ঘটেছিল, 71-এ যা হয়েছে, আমরা স্বাধীন হয়েছি এবং স্বাধীনতার কি ফল আমরা ভোগ করেছি? আর এই যে মনে করেন যে আমাদের যেটা এখন সামনে যেটা আর কি আসছে, যে আমাদের অ্যামেন্ডমেন্টের সাবজেক্ট আসছে, যোজন বিয়োজনের সাবজেক্ট আসছে, এখন এটা কেন আসবে না? কারণ আমরা যদি 71 থেকে এবং আজ পর্যন্ত আমরা যদি দেশের ইন্টারেস্ট চিন্তা করি যে একটা স্বাধীন দেশে কি হওয়া উচিত, এখানে কার কার ইন্টারফেয়ার থাকা উচিত এবং উচিত না, এই জিনিসটা তো আমরা অ্যাটলিস্ট খুব ভালোভাবে বুঝি। তো সেইটা বোঝার পরও কেন আমরা এটা পরিবর্তন চাবো না? এটা পরিবর্তনটা চাওয়াটা তো নরমাল, এবং দেশের একজন বোনাফাইড মেম্বার হিসাবে আমি তো চেতে পারি, এটা চাওয়া দোষের কিছু না। কিন্তু বর্তমানে আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো এবং যারা পলিটিক্সে আছে, আমরা তো সবসময় একটা কথাই বলি, হ্যাঁ আমরা সবাই পলিটিক্স করি, বাট উইদাউট পলিসিতে। আজকে আমাদের দেশে পলিসি নাই বিধায়ী তো আজকে এইগুলো হচ্ছে। আমাদের পলিসি, একটা স্বাধীন দেশের পলিসি বা পলিটিক্স করতে গেলে কি কি পলিসি থাকা দরকার, কোনটা হওয়া দরকার, আমরা তো সেই জিনিসগুলো খুঁজছি না। আমরা অন্যের ইন্টারেস্টটা প্রোটেক্ট করতেছি, কিন্তু আর কত আমরা অন্যের ইন্টারেস্টটা প্রোটেক্ট করব? তা আমরা তো সেখানে চাবই যে আমাদের এই পরিবর্তনগুলো দরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকার কেন সেটা পরিবর্তন করতে পারবে না? যদি আমরা 5ই আগস্টকে আমরা যদি মেনে নিতে পারি যে বাংলার 95%, কেন আমি তো বলবো বাংলার 100% মানুষ সে 5ই আগস্টের পক্ষে ছিল বিধায় আজকে 5ই আগস্ট হয়েছে, তাইলে এখন কেন আমাদের এই চেঞ্জ, এই পরিবর্তনগুলো আমরা করতে পারবো না? ঠিক তদ্রূপ একটা মানে সব দল, সর্বদলীয় যেরকম ইলেকশন করে, কিন্তু ইলেকশনের আগে কিছু তৈরি করতে হবে, কিছু আমাদের মানে ধারা পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনগুলো তো আমাদের বাংলাদেশের ইন্টারেস্ট প্রোটেক্ট করবে। আমরা তো পরিবর্তনগুলো অন্যের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য করব না। যদি সেটা আজকে হয়ে থাকে, তাহলে একটা হানা ভোট হয়ে যাক। হানা ভোট তো আমাদের দেশে এর আগেও চলছে, আমরা 86-তে দেখেছি হানা ভোট হয়েছে। তাহলে এখন কেন একটা হানা ভোট হইতে তো এমন
কিছু দরকার হবে না যে আমরা এটা করতে পারবো না, বা বাংলাদেশে এখন সিস্টেম তো ডেভেলপ হয়েছে, এত উন্নয়ন হয়েছে, তাহলে এটা হওয়া তো মানে বেশি মানে জোরের কিছু হবে না। তাই এটা আমাদের পরিবর্তনটার জন্য, প্লাস আমাদের অন্তর্বর্তীকাল সরকার কতদিন থাকবে সেটার জন্য একটা হানা ভোট হয়ে যাক। ওকে নীরা, আপনি বাংলাদেশের যেই রেফারেন্ডামের কথা বলছেন, গণভোটের কথা বলছেন, এই গণভোটে সংবিধানের পুরা পরিবর্তন অথবা সংস্কার এটার উপরে একটা গণভোট হতে পারে, আমি এটার পক্ষে। এবং এই গণভোটের মধ্যে যদি দুইটা বিষয় ইনভলভ থাকে, বর্তমান সরকারের বৈধতা যদি গণভোটের মাধ্যমে অর্জিত হয়, সেক্ষেত্রে বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার বদলে রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়ে সে প্রত্যেকটা বিষয় ইন্টারফেয়ার করতে পারে। তো আপনি কি বলতে চাচ্ছেন যে এই গণভোটের মাধ্যমে এই দুইটা বিষয়কে বৈধতা দেওয়ার হলে তাহলে বাংলাদেশ সামনে এগোতে পারবে অনেক ঝামেলা ছাড়া? আপনি কি তাই বলতে চাচ্ছেন? জি, 100% এটা হবে, কারণ আমাদের মূল বিষয়টাই হচ্ছে আমাদের সংবিধান। আমাদের দেশে আমাদের জন্মের শুরু থেকে যে সংবিধানটা ছিল সেটাই সঠিক সংবিধান ছিল না, সেটা কারো তৈরি করা, কারো উপর চাপিয়ে দেওয়া, কারো দাসত্ব করার জন্য ওই সংবিধানটা তৈরি হয়েছিল, কিন্তু আমরা ওই সংবিধানটা আর চাচ্ছি না। ওকে, আপনি খুব ভালোভাবে বলেছেন। এখন আপনার পর্যালোচনাটার উপরে আমি ইসলাম সাহেবকে বলবো যে আপনি নীরার কথাটা শুনেছেন, সংবিধানের উপরেও শুনেছেন, এবং রেফারেন্ডাম সম্পর্কে নীরা বলেছে যে এই এবার এখন যদি একটা গণভোট হয় এবং গণভোটের বিষয় যদি দুইটা হয়, একটা হচ্ছে আমি আপনার সাথে একমত, সংবিধান পুরনো সংবিধানকে কমপ্লিটলি বাদ দেওয়া এবং নতুন একটা সংবিধানকে অ্যাড করার জনগণের রায় আছে কিনা, এবং বর্তমান সরকারের বৈধতার জন্য জনগণের রায় আছে কিনা। এই গণভোটটা যদি হয় তাহলে দুইটা বিষয়ের সমাধান হয়। আপনি নীরার কথার আলোকে এবং আমার কথার আলোকে আপনার কি কোনো মতামত আছে? অবশ্যই কিছু বলার আছে, তবে জ্যাকব সাহেব যখন সুযোগ পেয়েছি কথা বলার, তো কিছু কথা বলতেই হয়। প্লিজ। আমরা পাকিস্তানে যখন আমরা আন্দোলন করি, সর্বপ্রথম আমাদের আন্দোলন ছিল গণতন্ত্রের আন্দোলন। পাকিস্তানে ছিল বুনিয়াদী গণতন্ত্র, আমরা চেয়েছিলাম প্রত্যক্ষ গণতন্ত্র। বুনিয়াদী গণতন্ত্রটা ছিল দেশের জনগণ মেম্বারকে ভোট দেবে, সেই মেম্বারদের ভোটে চেয়ারম্যান হবে, চেয়ারম্যান এবং মেম্বারদের ভোটে প্রেসিডেন্ট হবে। আমরা ওটার বিরোধিতা করেই আমরা আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলনে আমরা জয়লাভ করেছি। কিন্তু সেই আন্দোলনে জয়লাভ করার পরেও বাংলাদেশে যে সরকার ব্যবস্থা এখন প্রবর্তিত, সেই সরকার ব্যবস্থা কিন্তু এটা জনগণের সরকার নয়। এটাও কিন্তু সেই পাকিস্তানি আমলের সেই বুনিয়াদী গণতন্ত্রের মতো, কারণ দেশ গ্রামের লোকজন সংসদ সদস্য নির্বাচিত করবে, সেই সংসদ সদস্যদের 151 জন সংসদে বসে প্রধানমন্ত্রী নির্বাচন করবে। তো এই সরকারকে আমি জনগণের সরকার বলি না, এটা একটা দলীয় সরকার বলা যেতে পারে। আমরা চাই বাংলাদেশে জনগণের সরকার, যেই সরকারটা ছিল জিয়ার সরকার। আমি এই জন্য ওই সরকারটাকে জিয়া ফর্ম অফ গভর্নমেন্ট বলি, যাকে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট বলে, যেটা দেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত যিনি, তিনিই হবেন প্রেসিডেন্ট এবং তিনিই দায়ভার বহন করবেন সারা দেশের জনগণের। এখনকার যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি কিন্তু সারা দেশের জনগণের দায়ভার বহন করেন না, তিনি শুধু বহন করেন ওনার দলের। সুতরাং এই দেশে আর কোনো সংসদীয় পদ্ধতির সরকার থাকবে না। এটার জন্য যদি দরকার হয় রেফারেন্ডাম হবে। দেশের জনগণ কি 151 জন সংসদ সদস্যের ভোটে প্রধানমন্ত্রী চায়, নাকি তাদের সকলের ভোটে তাদের পছন্দনীয় সরকার প্রধান প্রেসিডেন্ট চায়, এটার উপরে একটা গণভোট দেশে হতে পারে। ইসলাম সাহেব, আমি আপনাকে যে কথাটা আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের এর আগে হাসিনা শেখ যখন ক্ষমতায় ছিল তখন তার পুরো চেষ্টাটা ছিল মুজিবকে একটা কাল্পনিক চরিত্র বানানো, যে মুজিব শেখ হচ্ছে মহাভারতের রাম, সীতা, লক্ষণ, অর্থাৎ ভগবান রামের বাইরে আর কোনো কিছু নাই। মুক্তির যুদ্ধ বলতেই তারা একটা জিনিস মিন করত, সেটা মুজিব শেখের বাইরে আর কেউ কিছু করে নাই। এই বিষয়টাকে কি আপনি এখনো
সেম দৃষ্টিতে দেখেন নাকি আপনার অন্য কোনো মত আছে? জ্যাকব সাহেব, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। একটা চমৎকার বিষয় আপনি আমাকে ধরিয়ে দিয়েছেন। আমি গত 20টি বছর নিউ ইয়র্কের বিভিন্ন পত্র পত্রিকায় আমি তুলে ধরেছি মুজিবুর রহমানের আমাদের স্বাধীনতা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিন্দু মাত্র অবদান নাই। তাকে যুদ্ধাপরাধী হিসাবে আসামির কাঠগড়ায় নেওয়া উচিত বলে আমি মনে করি। তার বিরোধিতার কারণেই এই যে সো কল 30 লক্ষ লোক বাংলাদেশে শহীদ হয়েছে, এটার দায়ভার সবকিছু মুজিবের। মুজিবের 7ই মার্চের ভাষণটাকে এই আওয়ামী লেসপেন্সাররা সকল স্বাধীনতার ঘোষণা বলে তারা চালিয়ে দিতে চাচ্ছে। এই 7ই মার্চের ভাষণটা ছিল মুজিবের জাতির সাথে একটা মস্ত বড় প্রচন্ড ভণ্ডামি এবং প্রতারণা। কারণ মুজিব যদি বাংলাদেশের স্বাধীনতা চাইতো, তাইলে আমাদের ভারতে আশ্রয় নিতে হয় না, ভারতের সহযোগিতাও আমাদের চাইতে হয় না, মুক্তিযুদ্ধও করা লাগে না। তখন পাকিস্তানের মাত্র 12-13 হাজার পাক সেনা আমাদের বাংলাদেশে ছিল। মাওলানা ভাসানীর হুঙ্কারে সবাই যাইয়া ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, তারা কেউ রাস্তায় বেরোয়নি। মুজিব যদি 7ই মার্চে খালি বলতো আমি পাকিস্তানের সংবিধান মোতাবেক আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, যদি তোমরা আমাকে ক্ষমতা না দাও তাহলে আমি আজকে পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করলাম। জ্যাকব সাহেব, আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি বলবো পাকিস্তান থেকে জুলফিকার আলী ভুট্টো, আইয়ুব খান, ইয়াহিয়া খান, সর্দার আব্দুল কাইয়ুম খান, যারা যারা ছিল সবাই বলতো বাবা মুজিব তুমি তোমারটা নিয়ে থাকো, আমার 12-13 হাজার শুধু বাসে করে কলকাতা পৌঁছায় দাও, আমি বাকি ব্যবস্থা করব। মুজিব ছিল একটা মস্ত বড় ক্ষমতালোভী ভণ্ড প্রতারক। তারপরেও আমাদের এই স্বাধীনতায় 71-এর স্বাধীনতায় যেই লোকটার সর্বপ্রথম সবচেয়ে বড় অবদান আমি বলবো সে ছিল জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টোর কথা ছিল পাকিস্তান ভেঙে যায় যাক, মুজিবকে ক্ষমতা দেব না। আর মুজিবের কথা ছিল আমি ক্ষমতা পাই আর না পাই, পাকিস্তান ভাঙতে দেব না। এবার দেশের জনগণ এটা নিয়ে বিচার করবেন। নিরনিরা, আপনাকে আমি ইসলাম সাহেবের এই কথার আলোকে আমি আপনার মতামত চাইবো না, কিন্তু একটা বিষয় আমি জিজ্ঞাসা করব। আপনাদের বিএনপির বেশ কিছু নেতারা ইদানিং বলে যে মানে শেখ মুজিবের ছবিটা অফিস আদালত থেকে নামানো ঠিক হবে না, যেখানে এই ছবি নিয়ে বাংলাদেশে গুম শুরু হয়েছে, এই মুজিব শেখের ছবি নিয়ে বাংলাদেশের ব্যাংক ডাকাতি শুরু হয়েছে, এই মুজিব শেখের ছবি দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে অপমান করা হয়েছে, বেগম জিয়াকে হাজতে ঢুকানো হয়েছে, তারেক রহমানকে দেশান্তরিত করা হয়েছে। এখন বিএনপির কিছু নেতা মুজিবের জন্য এত দরদ দিয়ে বলে যে শেখ মুজিবের ছবি নামানো ঠিক হবে না, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? জেকব ভাই, আমাকে প্রশ্ন করলে আমি এক বাক্যে বলবো এটা একটা ভন্ডামি তাদের। সে যেই করুক না কেন, এই কথাটা এখন যেই বলবে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে মানে চিন্তা না করে, এটা একদম রীতিমতো একটা ভন্ডামি কথা। হয় ভন্ডামি, আদারওয়াইজ এই কথাটা তাদের কথা না, কেউ তাদের উপর চাপিয়ে দিয়েছে বলার জন্য, হয়তো বা কোনো স্বার্থ রক্ষার জন্য আজকে তারা লিপ সার্ভিসটা দিয়ে যাচ্ছে বলে আমি এটা মনে করি। আর যদি ছবি উঠানো আর নামানোর কথাই যদি চিন্তা করা হয়, আর যে কথাটা আমরা মানে পিছনে বলে আসছি এবং সামনেও বলতে চাচ্ছি যে ফাউন্ডিং ফাদার হিসাবে যদি ওখানে তারা বলে যে ফাউন্ডিং ফাদার হিসাবে তার ছবিটা রাখা দরকার, তাহলে বাংলাদেশের ফাউন্ডিং ফাদার একজন হবে কেন? বাংলাদেশের ফাউন্ডিং ফাদার ধরতে হলে তাহলে যারা যারা ছিল তাদের সবার ছবি ওখানে আসা দরকার বলে আমি মনে করি। হাজী নুরুল ইসলাম সাহেব, আপনাকে আমি জিজ্ঞাসা করব, বিএনপির বেশ কিছু নেতা, এরা কি দূরদর্শী নেতা না অদূরদর্শী নেতা আমি তা জানি না, হঠাৎ করে বিএনপির একজন যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সে বলছে বঙ্গভবন বা অফিস আদালত থেকে মুজিবের ছবি সরানো ঠিক হবে না। মির্জা ফখরুল এটাকে সাপোর্ট করেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে মুজিবের ছবি অফিস আদালতে রাখতে হবে? জ্যাকব সাহেব, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনেছি, আমি প্রফেসর আসিফ নজরুলের বক্তব্য শুনেছি। তারা কথায় কথায় বলে বাংলাদেশের স্বাধীনতায় যেই লোকটার এত বড় ভূমিকা ছিল এই লোকটাকে ছোট করে দেখলে হবে না। আমি জনাব আসিফ নজরুলকে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি প্রশ্ন রাখতে চাই,
1969 সালে, 70 সালে, 71 সালে আপনাদের বয়স কত, আর আপনাদের কাছে মুজিবের কি অবদানটা আছে, আপনারা কি একটু জনগণের সামনে তুলে ধরবেন? দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের কোন স্থাপনায় মুজিবের ফটো বা ভাস্কর্য থাকার কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ জোর জবরদস্তি করে এটা করেছে। এটা কোনো অবস্থাতেই মুজিবের পরিবারের কোনো ভাস্কর্য, কোনো প্রতিকৃতি আমাদের বাংলাদেশে থাকতে পারে না। থাকতে পারে যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য অবদান রেখে গেছে, যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মেজর জিয়া, আসম আব্দুর রব প্রমুখ ব্যক্তিগণ। তাজউদ্দিন আহমেদেরও ছবি থাকতে পারে। আপনি নবাব স্যার সলিমুল্লাহর কথা কি বলবেন? দেখুন, সেটা হলো পাকিস্তান আমলের কথা, সেগুলি অনেক পূর্বের কথা। তখন বাংলাদেশের কোনো প্রশ্ন ছিল না। যখন পাকিস্তান ছিল তখন নওয়াব স্যার সলিমুল্লাহ, শুনেন, তখন নওয়াব স্যার সলিমুল্লাহর কথা থাকতে পারে। তবে হ্যাঁ, যখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নওয়াব স্যার সলিমুল্লাহর যথেষ্ট কীর্তি আমাদের জিয়ে রাখা উচিত হবে। ওকে, কারণ এই লোকটা এত বড় বিশাল সম্পত্তি দান করে গেছে মুসলমানদের শিক্ষার জন্য। ওকে, কিন্তু আপনাকে জাস্ট জানার জন্য আমি বলি, নবাব স্যার সলিমুল্লাহ শুধু ইউনিভার্সিটির ক্ষেত্রে না, বঙ্গভঙ্গ আন্দোলনে বাংলাদেশ নিয়ে একটা দেশ গঠনের ক্ষেত্রে বাঙালি চেতনা, বাঙালি জাতীয়তাবাদ নিয়ে প্রথম যেই ব্যক্তি স্বপ্ন দেখেছেন এবং ব্রিটিশদের সাথে কথা কাটাকাটি করেছেন, পরবর্তীতে জীবন দিয়েছেন, ওই লোকটার নাম নবাব স্যার সলিমুল্লাহ। এবং তারপরে যে ব্যক্তি অবদান রেখেছেন তার নাম শেরে বাংলা একে ফজলুল হক। তারপরে যে ব্যক্তি অবদান রেখেছেন তার নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরে দুইজন মানুষের নাম আমি এক করার পক্ষে। আমি আপনি পছন্দ করি আর না করি, 1971 সালে যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল, ওই যুদ্ধে 7.5 কোটি মানুষের নেতৃত্বের স্থানে শেখ মুজিবুর রহমানের নামটা মেনশন করা হয়। এবং আমি শেষ করতে দেন, এবং বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশকে একটা রাষ্ট্রীয় অবকাঠামোকে তৈরির জন্য একজন মানুষ সবচেয়ে বেশি অবদান রেখেছে, তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা যদি স্বাধীন বাংলাদেশের স্থপতিদের কথা বলি, তাইলে এই 5টা নাম হচ্ছে সূর্যের মতো। মীরা যে কথাটা বলেছে যে ওখানে একা মুজিবের ছবি কেন থাকবে, এখানে এই 5 জন স্থপতি যাদের নাম রাখা উচিত। এখন আমি যে 5 জনের কথা বললাম, এই বিষয় নিয়ে মতামত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, লোকজন আলাপ আলোচনা করতে পারে, কিন্তু জাতির পিতার প্রশ্নে শেখ মুজিবের নাম বারবার টেনে আনা, আমি বলি এটা সময় ক্ষেপণ এবং নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা। এই বিষয় নিয়ে আমাদের আর আলোচনার কিছু নাই। না, কিছু বলার আছে জ্যাকব সাহেব, যে আপনি যে কজন স্থপতির কথা বলেন তার মধ্যে শেখ মুজিবের নাম মোটেও সেখানে যুক্ত হতে পারে না। কারণ শেখ মুজিবের কোনো ভূমিকা বা অবদানই নাই। শেখ মুজিব যত মঞ্চে গলাবাজি করেছে, সে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হওয়ার জন্য, নট ফর বাংলাদেশ। বাংলাদেশ শব্দটা তার কাছে খুবই অপরিচিত ছিল। সুতরাং স্বাধীন বাংলাদেশে যদি কিছু হয় সেখানে মুজিবের নাম থাকতে পারে না। অপ্রিয় হলো সত্য কথা, যদি আসম আব্দুর রব 2রা মার্চ এই পূর্ব পাকিস্তানের মানচিত্র খচিত পতাকাটা স্বাধীন বাংলাদেশের পতাকা হিসাবে না উড়াতো, তাইলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের একটা বাংলাদেশ। মেজর জিয়া যদি সেদিন স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের ডাক না দিতেন, তাইলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হবে। তাজউদ্দিন আহমদ যদি সেদিন মুক্তিযুদ্ধ লিড না দিতেন, তাইলেও সেদিন মুক্তিযুদ্ধ হয়তো ব্যাহত হয়ে যেত। সুতরাং যদি ফাউন্ডিং কারো নাম আসে, সর্বপ্রথম নামটা আসবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মেজর জিয়া, আসম আব্দুর রব, তাজউদ্দিন আহমেদ। ওকে, ওয়েল, আমি আপনার সাথে সম্মানের সাথে ডিসএগ্রি করি, কিন্তু মুজিবের নাম কোন অবস্থাতেই স্বাধীন বাংলাদেশে আসবে না, আসতে পারে না। ওকে, আমি আপনার সাথে ডিসএগ্রি করি। 2 জন মানুষের কথা আপনি বলেছেন, 2 জন মানুষই ছিল ভারতীয় দালাল, তারা বাংলাদেশের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। একজন হচ্ছে তাজউদ্দিন আহমেদ, উনি ছিল ভারতীয় একেবারে রক্তচোষা দালাল, আর দ্বিতীয় ছিল, এবং যার
হাত দিয়ে ওই 25 বছরের দাসত্ব চুক্তি স্বাক্ষর হয়েছিল। আপনার তথ্যের জন্য জানাচ্ছি। আর আসম আব্দুর রব একটা অদূরদর্শী একটা বাম, তার কোন রাজনৈতিক দূরদর্শিতা ছিল না, সে ছিল সিরাজুল আলম খানের রাস্তার গুন্ডা। যেমন মুজিব শেখ ছিল সরওয়ার্দির গুন্ডা, আর আসম রব ছিল সিরাজুল আলম খানের গুন্ডা। আমরা বাংলা এই বিষয়টা থেকে বেরিয়ে আসি। বাংলাদেশে ইদানিং একটা বিষয় নিয়ে বেশ বিতর্ক যাচ্ছে। সে বিতর্কটা হচ্ছে পাকিস্তান থেকে একটা শিপ এসেছে, পণ্যবাহী শিপ বাংলাদেশে এসেছে। এখন এই পণ্যবাহী শিপটা বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনে। আপনাকে আমি বলি, ভারত বাংলাদেশের হাসিনার কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার নিয়েছিল পেঁয়াজ রপ্তানি করবে বলে, পরবর্তীতে ওই পেঁয়াজ দেয় নাই। বাংলাদেশ থেকে ভারত কয়েক মিলিয়ন ডলার নিয়েছে কোভিড ভ্যাকসিন দেওয়ার কথা বলে, কিন্তু পরবর্তীতে কোভিড ভ্যাকসিন তারা দেয় নাই। এবং ভারত বাংলাদেশ থেকে টাকা নিয়েছিল, মিলিয়ন মিলিয়ন ডলার নিয়েছিল চাল সাপ্লাইয়ের জন্য, পরবর্তী সময় তারা দেয় নাই। তো বাংলাদেশ এই হাসিনাই যখন স্ট্রাগল করতেছিল বাংলাদেশকে সার্ভাইভ করানোর জন্য, তখন একটা দেশ এগিয়ে এসেছিল, ওই দেশটা হলো পাকিস্তান। পেঁয়াজ দিয়েছে, চাল দিয়েছে, চায়নাকে পার্সু করে ভ্যাকসিনেরও ব্যবস্থা করাইছে। ওকে, এটা বাস্তবতা। এই জন্য তখন হাসিনা ক্ষমতায়। এখন মজার কথা হচ্ছে, একটা পণ্যবাহী জাহাজ, পাকিস্তানের পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এটা নিয়ে এখন বাংলাদেশে ভারতপন্থীদের, আওয়ামী লীগদের হাহাকারের আর অভাব নাই। সবাই চিল্লায়, কেন পাকিস্তানি জাহাজ এখানে আসবে? আপনার কাছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? পাকিস্তানি একটা পণ্যবাহী জাহাজ বাংলাদেশে নোঙর করলে ভারতীয়দের এবং ভারতের তল্পিবাহক হারামজাদাদের এত হাহাকার কেন বাংলাদেশে? ইসলাম সাহেব। জাকিব সাহেব, আপনি কয়েকটা উদাহরণ টেনেছিলেন যে ভারত এটার জন্য ওটার জন্য টাকা নিয়েছে, তারা সেই অনুপাতে দ্রব্য দেয়নি। আদৌ দেয় না, একটাও দেয় না। এটা আমার জানা নাই। যদি এটা হয়ে থাকে তাহলে এটা তো ভারতের নিশ্চয়ই অন্যায় এবং ভুল করেছে, এতে কোনো সন্দেহ নাই। আর বাংলাদেশ তার প্রয়োজনে সে চায়না থেকে আনবে না, পাকিস্তান থেকে আনবে না, রাশিয়া থেকে আনবে, এটা বাংলাদেশের ব্যাপার। এটা নিয়ে ভারতের মাথা ঘামানোর এমন কিছু আছে বলে আমি মনে করি না। জাকিব সাহেব, কিছুদিন আগে আমি ভারত থেকে আসছি। আপনি জানেন যে আমি প্রতি বছর এই শেখ মুজিব যে বঙ্গবন্ধু না, ভারতীয়দেরকে বুঝাবার জন্য আমি গত 20টি বছর আমি ভারতে দৌড়াদৌড়ি করেছি। আমি বুঝাতে চেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব নয়, বঙ্গবন্ধু ধীরেন্দ্রনাথ দত্ত, এটা বুঝাবার জন্য। কিন্তু তারপরও আমি মানে সার্থক এখনো হতে পারিনি। তখন আমাকে কয়েকজন লোকাল পত্রিকার সাংবাদিক আমাকে বলছিল যে দাদা, এখন তো হাসিনা তো ভারতে চলে আসলো, এখন বাংলাদেশের কি হবে? তো আমি ওনাদেরকে বলছিলাম, হাসিনা ভারতে চলে আসছে, আপনাদের সরকার হাসিনাকে নিয়ে থাকবে, আর বাংলাদেশ হয়তোবা চীন বা পাকিস্তানকে নিয়ে থাকবে, তখন আপনারা চেয়ে চেয়ে দেখবেন। ওকে নিরুনিরা, এবার আমি আপনার কাছে চাইব, পাকিস্তানি একটা জাহাজ বাংলাদেশে এসছে। আমি ইসলাম সাহেবকে বলেছি, এর আগে আপনি শুনেছেন যে ভারত বাংলাদেশের কাছ থেকে হাসিনা শাসন আমলে টাকা নিয়েছে, ভ্যাকসিন দেওয়ার কথা বইলা, পেঁয়াজ দেওয়ার কথা বইলা, চাল দেওয়ার কথা বইলা, এবং রপ্তানির ক্ষেত্রে সবচাইতে বড় ভণ্ডামি ভারত করেছে। ভারত ইন্দোনেশিয়ার থেকে $199 পার মেট্রিক টনে কয়লা কিনে ওই $199 সেম কয়লা বাংলাদেশে রপ্তানি করছে $499। এখন পাকিস্তানের একটা পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসে এটা নিয়ে ভারতীয় হারামজাদা শুয়োরদের কান্নাকাটির রোল পড়ছে। পুরা ভারতের মিডিয়ায় মনে হয় তারা উলঙ্গ হয়ে লাফাইনা শুরু করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন নিরুনিরা? জাকিব ভাই, ভারতের প্রধান মার্কেট হলো বাংলাদেশ। সে এতদিন যেভাবে গত 16 বছর সে ক্যারট দেখাইছে, সে ক্যারটের জায়গা তো তারা একটা ছোট চিংড়িও দেয়নি। আর এখন সেটা তারা দেখতে পাচ্ছে যে শুধু তাই না, এই যে 5ই আগস্টের পর যে বন্যাটার নাটক ছিল,
যে বন্যাটা, যে পানির নাটক ছিল, আপনি কি হিসাব করেছেন যে এই সময়টা এই অঞ্চলে আমাদের ফসলের কি অবস্থা? কোনো সব ফসল যে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং নেক্সট 6 মাসের মধ্যে যে আমাদের ওইসব জায়গায় কিছু হবে না সেটা তো 200% শিওর। তো ভারত চাচ্ছে যে আমাদের এখানে একটা মানে হাহাকার লাগুক। তো আমাদের বর্তমান সরকার সে চিন্তা করছে যে সে অ্যাডভান্স চিন্তা করে তার প্রয়োজনে যেসব জিনিস সেগুলো সে নিয়ে আসছে। আজকে এখন ওটার ভিতরে আলু আছে না পেঁয়াজ আছে, অস্ত্র আছে না শাড়ি আছে, এটা ভারতের দেখার এত মানে উৎসাহ কেন? কারণ একটাই, তাদের মার্কেটটা বন্ধ হয়ে গেছে। আজকে তাদের পেঁয়াজ সেল করা বন্ধ হয়েছে, শাড়ি সেল করা বন্ধ হয়েছে, তাদের যে কোনো দ্রব্য দিয়ে সেল করা বন্ধ হয়ে গেছে। আপনারা শুধু তাদের পত্রিকা গুলো এবং তাদের মিডিয়া গুলো যে আজকে এত ফলাও করে পাকিস্তানের জাহাজের কথা বলতেছে, কিন্তু তাদের দেশের কথা কেন বলতেছে না? যে গত 6 মাস না, গত 2 মাস ভারতে যে টুরিস্ট যাওয়া বন্ধ হয়েছে, তাদের হোটেল টোটেলের সামনে তো সে পতাকা উঠতেছে, কোনো লোকজন নাই ওখানে, সেগুলো তো আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি। তো আমাদের অন্ধ বাংলাদেশিরা ওইটা না দেখে ভারত কি গাচ্ছে সেটা কেন কানে নিচ্ছে? এখন উচিত আমাদের মিডিয়াগুলোকে কম্পেয়ার করা যে ভারত এটা বলতেছে তাদের স্বার্থে এবং আমরা যেটা বলতেছি আমাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য। যে আমাদের দেশে, আমরা যদি স্বাধীন দেশ হয়ে থাকি, আমাদের স্বাধীন দেশে একটা নৌকা আসলো না, লঞ্চ আসলো না, জাহাজ আসলো, এইটা দেখার এত দরকার হয়ে গেল কেন ভারতের? ভারত ছাড়া কি আমাদের আশেপাশে আর কোনো দেশ নাই? আজকে যদি চায়না থেকে কোনো জিনিস আসে তো সেটা তাদের মাথা ব্যথা হবে কেন? নিশ্চয়ই ওখানে কোনো কারণ আছে। এই কারণটা আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোকে ফিগার আউট করতে দেন, ফিগার আউট করতে বলেন। আর এগুলো বিগত দিনে ফিগার আউট যে আমাদের দেশের মিডিয়া করে নাই তা না, এইসব জিনিস ফিগার আউট করতে গিয়ে আজকে দেখেন সাগর রুনিকে তাদের জীবন দিতে হয়েছে। হয়তোবা এই ভয়ের কারণে ওই কম্পেয়ার গুলো আমাদের মিডিয়াগুলো করতে পারতেছে না, কিন্তু বাংলাদেশের প্রতিটা মিডিয়া জানে, প্রতিটা মানুষ জানে যে ভারত কি করতেছে বাংলাদেশের উপর। আজকে আমরা এটা কেন বলতে পারি না যে আপনাদের মাথা ব্যথা আপনাদের কাছে থাক, বাংলাদেশের চেয়ে অনেক কিছু আপনাদের দেশে ঘটে যাচ্ছে, হয়ে যাচ্ছে, আপনারা সেটা ঠেকান, আপনারা নিজেরা নিজেদের চিন্তা করেন, বাংলাদেশের চিন্তা করতে হবে না। আমাদের বর্তমান সরকার এখন যেটা করতেছে সে আমাদের বাংলাদেশের ইন্টারেস্ট প্রোটেক্ট করতেছে, সে ভারতের ইন্টারেস্ট প্রোটেক্ট করবে না। ভারত পার্শ্ববর্তী দেশ হলো, আমাদের সব সময় একটা কথা, তোমরা সম্মান দিবা, আমরা সম্মান নেব এবং আমরা সম্মান দেব। কোনো কিছু যদি সম্মানের সহিত তোমরা এগিয়ে আসো দেন আমরা মোস্ট ওয়েলকাম করব, আদারওয়াইজ আমরা করব না। এই কথাটা ভারতকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া উচিত। কিন্তু আমাদের দেশের পলিটিশিয়ানরা তারা লোভে হোক আর তাদের ল্যাক অফ ইনফরমেশন হোক, তারা যদি ইন্টারন্যাশনালি পলিটিক্স এর কথা চিন্তা করে, এখানে আমি ল্যাক অফ এডুকেশনের কথা বলবো না, অনেক এডুকেটেড লোক বাংলাদেশে আছে কিন্তু তাদের ইনফরমেশনের ঘাটতি আছে। আর যে ইনফরমেশন গুলো আমাদের দেশে প্রতিটা সেক্টরে জানিয়ে দেওয়া দরকার সেটা জানানো হচ্ছে না। আমরা উন্নয়নের কথা বলে আমরা কিছু বায়োস্কোপ যেগুলো মানে দেওয়া দরকার সেগুলো যেটা সামনে আনা দরকার সেটা পিছনে দিয়ে পিছনেরটা সামনে এনে আমাদের স্বার্থ উদ্ধার করা হয়েছে। এখন ওই কোনো ব্যক্তি বা দলের স্বার্থ চিন্তা না করে গোটা বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা করে আমাদের জন্য যেটা ভালো ঠিক সেটাই করা উচিত বলে আমি মনে করি। নিরনীরা, আপনাকে আমি শেষ প্রশ্ন করব, আপনার কি মনে হয় ভারতীয় মিডিয়ার এই সব কথাবার্তা শুনে আমাদের নিজেদের মধ্যে বিভক্তি বাড়ানো উচিত, নাকি ভারতের মিডিয়ার এসব প্রোপাগান্ডা বা অপপ্রচার আমাদের ইগনোর করা উচিত?
জেকব ভাই, এই অপপ্রচার 100% ইগনোর করা উচিত এবং বন্ধ করা উচিত। এই অপপ্রচারগুলো যেসব চ্যানেলে করতেছে ওই সব চ্যানেলগুলোকে ব্যান করে দেওয়া উচিত। এই অপপ্রচার দিয়ে আজকে আমাদের বাংলাদেশে এই যে বিবাদ তৈরি করা হয়েছে, এক এক সময় একটার পর একটা তারা যে সামনে নিয়ে আসতেছে, কিন্তু আমরা যদি দেশের চিন্তা করি, আমরা যদি দশের চিন্তা করি, আমরা ওদিকে কান দেব না। কিন্তু আমাদের ভিতরে যে বিবাদটা তৈরি হচ্ছে, আজকে যদি এত কিছুই হয় তাহলে এত মানুষের রক্ত দিতে হয়েছে কেন? আজকে যদি আমরা চিন্তা করি যে আজকে বাংলাদেশের মাটিতে যারা রক্ত দিয়েছে তারা তো আমাদেরই ভাই ব্রাদার, আমাদেরই ফ্যামিলি, হয়তোবা একটু ডিস্টেন্স, হয়তোবা কাছের, কিন্তু আজকে এই জিনিসগুলা যদি আমরা নিজেদের স্বার্থটা নিজেরা না বুঝি, নিজেদের প্রোটেকশনটা যদি নিজেরা দিতে না পারি, আরেক বাড়ির মানুষ এসে আমাদেরকে প্রোটেক্ট করবে না। তাই আমাদের সবার ভিতরে সবার সম্পর্কটা স্ট্রং করা উচিত। ওকে, হাজী ইসলাম সাহেব, আপনাকে আমি শেষ প্রশ্ন করব। যে কোনো দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা করতে পারে, অপপ্রচার করতে পারে। আপনার একটা কথা আমি ভালো ফিল করছি, আপনি খুব সংক্ষিপ্ত আকারে বলছেন যে বাংলাদেশ কাদের কাছ থেকে কি আমদানি করবে বা রপ্তানি করবে এটা বাংলাদেশের ব্যাপার। এখন ভারত যদি এ ব্যাপারে অপপ্রচার চালায় সেটা ভারতের অপপ্রচার, এটা নিয়ে আমাদের মাথা ঘামানো উচিত না। আজকের যে বিষয়টাকে আমি টেনেছি যে আমাদের নিজেদের ভিতরে বিভক্তি ছড়ানো, এখন এই বিভক্তিটা দূর করার জন্য আপনার কি মনে হয় ভারতীয় প্রোপাগান্ডা, অপপ্রচার বা এসব কিছু থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখা উচিত? আর এটা থেকে দূরে রাখার জন্য আমাদের কি কি করা উচিত বলে আপনি মনে করেন, ইসলাম সাহেব? সর্বপ্রথমে আমাদের যে প্রচার মাধ্যমগুলি আছে এই মাধ্যমগুলির উপরে কড়া নির্দেশ থাকতে হবে, তারা যেন ভিন দেশের অপপ্রচারগুলি আমাদের দেশে প্রচার করা না হয়। যদি প্রচার করা হয় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওকে, নিরুনিরা এবং ইসলাম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সময় শেষ প্রান্তে। আমি নিরুনিরা আপনাকে 10 সেকেন্ড সময় দেব, আপনি যদি আজকে শোয়ে আপনার সমগ্র কথাগুলোকে আপনি যদি সামারাইজ করেন। নিরুনিরা। জি, থ্যাংক ইউ জেকব ভাই আমাকে সময় দেওয়ার জন্য। তা আমি সর্বপ্রথম বলবো যে বাংলাদেশে বর্তমান যে সংবিধান আছে সে সংবিধানটাকে পরিবর্তন করতে হবে। আমি সংযোজনের কথাও বলবো না আর বিয়োজনের কথাও বলবো না, একদম ডাইরেক্ট পরিবর্তনের কথা বলবো যে এটা 5ই আগস্টকে সামনে রেখে এটাকে পরিবর্তন করা হোক এবং বর্তমান আমাদের যে সমন্বয়কের প্রধান যিনি আছেন তাকে মানে পুরো দায়িত্ব দেওয়া হোক। এখানে অন্য এখন বাংলাদেশ আমাদের যেভাবে চলতেছে এভাবে চলতে পারে না, তাকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হোক এই 5ই আগস্টকে সামনে রেখে। এটা গেল। আরেকটা হলো যে আমাদের বাংলাদেশে যে অপপ্রচারগুলো হচ্ছে পার্শ্ববর্তী দেশ দ্বারা, এই অপপ্রচারগুলো যেসব মিডিয়া বাংলাদেশে প্রচার করতেছে সেসব মিডিয়াকে বন্ধ করা হোক। আর আরেকটা জিনিস আমি বলবো সেটা হলো যে বাংলাদেশের যে এই অপপ্রচারটা আজকে একদিনে চলে আসেনি। আমার একটা মানে বাস্তব অভিজ্ঞতা আমি দেশে থাকাকালীন সেটা থেকে বলবো যে ভারতে আমাদের কোনো প্রোডাক্ট যেতে পারে না। ভারতে আমাদের কোনো প্রোডাক্ট যেতে হলে 200% ট্যাক্স দিতে হতো, আর ভারত থেকে কোনো প্রোডাক্ট বাংলাদেশে আসলে সেটার কোনো ট্যাক্স দিতে হতো না। সেটা এয়ারপোর্ট থেকে হোক আর বর্ডার ক্রস করে হোক, এমনিতেই চলে আসতো। যে এই বিষয়গুলো হয়তোবা আমাদের বর্তমান সরকার এটাকে প্রোটেক্ট করতে চাচ্ছি বিধায় আজকে এত প্রোপাগান্ডা পরিমাণ বেড়ে গেছে। আর আমরা কোন দেশ থেকে কি আনবো না আনবো সেটা একদম নিতান্তই বাংলাদেশের ব্যাপার। আরেকটা কথা ইতিহাস থেকে নেওয়া বলে দিতে চাই, সেটা যে ভারতকে বাংলাদেশের এইভাবেই দেখতে হবে যে আমাদের দাদারা যখন বাংলাদেশের প্রশংসা করবে তখন মনে করতে হবে বাংলাদেশকে বাঁশ দিচ্ছে, শুধু এক না, পুরো বাঁশের ঝাড় বাংলাদেশের জন্য পাঠিয়ে দিচ্ছে। আর যখন দেখা যাবে যে বদনাম করতেছে তখন বাংলাদেশ নিশ্চয়ই ভালো কোনো কাজ করতেছে যেটা তাদের স্বার্থে ব্যাঘাত ঘটছে, এটা বুঝে নিতে হবে। আর সবকিছু আমি আমাদের দেশের সর্বদলীয় সব নেতাদের উদ্দেশ্যে বলবো যে আজকে যদি আমাদের বাংলাদেশ থাকে
আপনারা সবাই থাকবেন। আর আজকে যদি আমাদের বাংলাদেশ সঠিকভাবে দাঁড়াতে না পারে, তাইলে আপনারা কেউই ভালো থাকবেন না এবং আমরাও ভালো থাকবো না। আর নিরুনিরা, আপনি খুব ক্লিয়ার ভাবে আপনার মানসিকতা প্রকাশ করেছেন। আজকে শোতে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি সেম 10 সেকেন্ড সময় আমি ইসলাম সাহেব আপনাকে বলবো, যদি আপনি আপনার সামারাইজটা আপনি করেন, আজকের সমগ্র আলোচনাটাকে আপনি সামারাইজ করবেন প্লিজ। ধন্যবাদ জ্যাকব সাহেব। আমি আপনার এই শো এর মাধ্যমে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার কিছু বক্তব্য আমি পেশ করতে চাচ্ছি। সর্বপ্রথমই হলো, নারায়ণগঞ্জের 7 খুনের মামলার আসামি যারা ফাঁসির অপেক্ষায় করছিল তারা কি অবস্থায় আছে, সাগর রনি হত্যার মামলার কি অবস্থায় আছে, আর শেখ হাসিনাকে যারা সমর্থন দিয়ে এই গত 20টি বছর আমাদেরকে শাসন শোষণ করেছে, যেমন 1 নম্বরে হইল রওশন এরশাদ, সে এখনো জেলে আছে কিনা এটা আমার জানার বিষয়। আর বাংলাদেশে এই যে আপনার সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থাটা, এটা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে 2001 সালে খালেদা জিয়া করে নাই, এটা করেছিল হাসিনার সাথে বুদ্ধি পরামর্শ করেই তারা করেছিল। আমরা চাই বাংলাদেশে আবার জিয়া ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, জনগণের সরাসরি ভোটে জনগণের সরকার প্রধান প্রেসিডেন্ট যেন আমাদের নির্বাচিত হয়, যাকে সরকার ব্যবস্থায় এটাই হবে। নিরুনিরা এবং হাজী মোহাম্মদ ইসলাম, আপনাদের দুইজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শোতে আজকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আগামী রোববার আপনাদের দুইজনের সাথে এবং অন্যান্য গেস্টদের সাথে আমি আবার আপনাদেরকে নিয়ে কথা বলবো। কিন্তু আগামী সপ্তাহে দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলি যে আমরা হয়তো বাংলাদেশ সময় রাত্র 10টার সময় আমরা শো শুরু করব। আজকের দেরি হওয়ার জন্য অনেক দুঃখিত। আমি অর্গানাইজটা ঠিক মতো করতে পারি না, অর্গানাইজ করতে পারি না, এটা আমার ব্যর্থতা। হাওয়েভার আগামী সপ্তাহে আপনাদের দুইজনের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আজকের শো এর বিষয়গুলোকে আমি যদি সামারাইজ করি, আমি সামারাইজটা এইভাবে করব। ভারতীয় প্রোপাগান্ডা এবং অপপ্রচার বাংলাদেশিদের মধ্যে বিভক্তি তৈরি করে, এটা সত্যি। একটা কথা আজকের নিরুনিরা আলাপ আলোচনার মধ্যে বলেছে যে কোনো একটা সময় আমাদের জীবদ্দশায় আমরা দেখেছি বাংলাদেশের কোনো প্রোডাক্ট যদি ভারতে যায়, সেক্ষেত্রে 200% ট্যারিফ দিয়ে ভারতে আমাদের প্রোডাক্টকে ঢুকাতে হতো। হোয়ারাস যদি ভারতীয় কোনো প্রোডাক্ট বাংলাদেশে আসে, তখন আমাদের কোনো ট্যারিফ তাদের উপরে ইম্পোজ করা হতো না। এখন আরো একটা সাবজেক্ট নিয়ে আমরা এখনো বিতর্ক করি, সাবজেক্টটা লজ্জা। সেটা কি জানেন? এখনো আমরা চিন্তা করি যে ভারত আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, এর চেয়ে লজ্জাস্কর কোনো কথা হতে পারে না। আমরা এখনো মনে করি ভারতীয় তল্পিবাহক আসম রব বাংলাদেশের অনেক বড় উপকার করেছে, এর চেয়ে জঘন্য মিথ্যাচার আর হতে পারে না। আমরা এখনো মনে করি যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, ওয়ারাস ওই মুহূর্তে তারা ভারতের পিঠ বাঁচানোর জন্য যুদ্ধ করেছে, এই সত্যটা তারা এখনো গ্রহণ করতে পারে না। সর্বশেষ এই বিষয়গুলো নিয়ে বিতর্কের আর দরকার নেই। যা হয়েছে 50 বছর আগে ভুলে যান, আমাদেরকে সামনে এগোতে হবে। এখন ভারত কন্টিনিউয়াসলি বাংলাদেশের উপরে প্রোপাগান্ডা করবে একটা কারণে, কারণ তারা তাদের স্টমাকের ভিতরে একটা স্বতন্ত্র রাষ্ট্র, একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশকে তারা দেখতে চায় না। যেহেতু তারা দেখতে চায় না, সেহেতু বাংলাদেশের উপরে প্রোপাগান্ডা চালানোর ছাড়া তাদের আর কোনো কথা নাই। একা একা চিন্তা করে দেখেন, আমি এই সাবজেক্টটা নিরুনিরা এবং ইসলাম সাহেবের সামনে আমি সাবজেক্টটা তুলি না একটা কারণের জন্য, এই বিষয়টার উপরে তাদের স্টাডি কম। এটা সত্য, বাংলাদেশটা হলো ভারতের একটা মার্কেট। এই মার্কেটটা তারা ধরে রাখতে চায়। ট্রু, নিরাই সাবজেক্টটা মেনশন করেছে, কিন্তু অন্য আরো একটা সাবজেক্ট আছে। সেটা কি জানেন? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারতের ইনভলভমেন্ট ছিল, আপনাদের মনে আছে। এখন ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তারা কি করেছে জানেন? পাকিস্তানি সায়েন্টিস্টদের কাজে লাগাচ্ছে, কারণ এই কাজটা তারা শেষ করতে চায়। ভারতের মেইন মাথা ব্যথার কারণ ওখানে, তাদের পাছা টাইট হয়ে গেছে
যদি পাকিস্তানি নিউক্লিয়ার সায়েন্টিস্টরা বাংলাদেশে আসে এবং এসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্ব নেয় এবং পাকিস্তান এবং রাশিয়া যদি একত্রে ওই প্রজেক্টটা কমপ্লিট করে, ভারত চিন্তা করে আমাদের পাছায় আইক্যালাবাস ঢুকবে, এটা আমরা এফোর্ড করি না, যার জন্য ভারতের মিডিয়া এভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। এবং এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আগামী কালকের বাংলাদেশ সময় রাত্র 10টায় আমি আরেকটা লাইভ করব এবং আপনাদের সামনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান অবস্থা এবং পাকিস্তানিদের সহযোগিতা, এই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এখন ভারতীয় মিডিয়া কুত্তা পাগল হওয়ার একমাত্র কারণ তারা চিন্তা করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে পাকিস্তান যদি রাশিয়াকে সহ বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এস্টাবলিশ কমপ্লিট করে এবং এখানে যদি এনাফ ইউরেনিয়াম থাকে, সেক্ষেত্রে যদি বাংলাদেশ নিউক্লিয়ার কান্ট্রি হয়ে যায়, সেক্ষেত্রে ভারতের বাংলাদেশের অভ্যন্তরে আর কিছুই করার থাকবে না। এটাই হচ্ছে তাদের মাথা ব্যথা, আর কোনো মাথা ব্যথা নাই। দর্শকবৃন্দ, বিষয়টা এই, আপনাদের সামনে আগামীকালকের এই বিষয়গুলো নিয়ে আমি আরো কথা বলবো। আজকের কয়েকটা বিষয় যে কথা হয়েছে আমি সামারাইজ করি। বাংলাদেশে এই মুহূর্তে দুইটা বিষয় রেফারেন্ডাম হওয়া অত্যন্ত জরুরি। বিষয় দুইটা হলো সংবিধানের সার্বিক পরিবর্তন, জাস্ট রিপ্লেস করা, আর দুই, বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্বে দিয়ে সমগ্র দায়িত্ব তার হাতে অর্পণ করা। এই দুইটা কাজ যদি হয়ে যায় তাহলে বাংলাদেশ সামনে এগোবে এবং এসব ক্ষেত্রে বাংলাদেশের সামরিক বেসামরিক প্রত্যেকটা আমলা এবং কর্মকর্তা কর্মচারী তাদের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনকন্ডিশনাল সাপোর্ট দেয়া। আমি অনেক সময় ইউনিফর্মের লোকজনদেরকে সমালোচনা করি, তারা যদি তাদের বোধোদয় হয় এবং তারা যদি এই বিষয় নিয়ে সামনে এগোয়, আজকের আমি যদি তাদের সমালোচনা করি, কালকে আমি তাদের প্রশংসা করব। আমি ওই সময়ের অপেক্ষায় থাকবো। দর্শকবৃন্দ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী কালকের এই বাংলাদেশ সময় রাত্র 10টায় আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।